আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ ৩ মার্চ সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো গৃহবধূ নিখোঁজ, অপহরণের মামলা দায়ের, চাঞ্চল্য বাঁশখালে, জাল বিএড ডিগ্রি নিয়ে স্কুলে, তদন্তে সিআইডি, ভারত এবং হিন্দু অভিন্ন অবিচ্ছেদ্য বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, গর্জন রাহুল মমতার বিরুদ্ধেও। পাটাখাউরি জুলন সেতু বুলডোজার লাগিয়ে ভেঙে দিলেন চেরাগীর রেঞ্জ অফিসার। হাইলাকান্দিতে লোক আদালত আগামী ৮ মার্চ। আলগাপুরের শহীদবন্দে উইঙ্গারের ধাক্কায় নিহত ১, আহত ২, প্রতিবাদে সড়ক অবরোধ। দিল্লির উদ্দেশ্যে রওনা কনজিউমার্স অ্যাসোসিয়েশনের বরাকের প্রতিনিধিরা। শিলচর লায়ন্সের গণবিবাহে ১৩ জোড়া পাত্রপাত্রী বন্ধনে আবদ্ধ। এবং সর্বশেষ খবরটি হলো শেয়ার বাজারে কারচুপি, প্রাক্তন সেবি প্রধান মাধবীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ আদালতের। এবারে শুনুন বিস্তারিত খবর। বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন সবিতুন বেগম বড়ভূইয়া নামের এক গৃহবধূ। ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল প্রায় ৩টা নাগাদ মধ্যদোলায়ের পুটিখাল জিপির বাঁশখাল গ্রামে। এ সংক্রান্ত ঘটনায় সবিতুন বেগম বড়ভূইয়ার দাদা শাকুল উদ্দিন বড়ভূইয়া একই গ্রামের বাসিন্দা প্রয়াত মইনুল হক চৌধুরীর পুত্র বক্তার উদ্দিন চৌধুরীকে অভিযুক্ত করে রবিবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিন শাকুল উদ্দিন বড়ভূইয়া বাঁশখাল গ্রামের বাসিন্দা বক্তার উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তার ছোট বোনকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেন। উল্লেখ্য, প্রায় ১৬-১৭ বছর আগে বাঁশখাল গ্রামের প্রয়াত মমতাজ আলী বড়ভূইয়ার কন্যা সবিতুন বেগম বড়ভূইয়ার সঙ্গে একই গ্রামের তাজউদ্দিন বড়ভূইয়ার বিয়ে হয়। রবিবার সবিতুন বেগম বড়ভূইয়ার স্বামী তাজউদ্দিন বলেন, প্রায় ১৭ বছর আগে তাদের বিয়ে হয়। ১৫ বছরের এক কন্যা ও ১২ বছরের এক পুত্র সন্তান রয়েছে তাদের। এদিন তাজউদ্দিন ও বক্তার হোসেন চৌধুরীর বিরুদ্ধে তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেন। তিনি বলেন, বক্তার হোসেন চৌধুরীর স্ত্রী, পুত্র, কন্যা সহ পরিবার রয়েছে। এ অবস্থায় তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনাটি সম্পূর্ণ অবৈধ এবং অনৈতিক। অবিলম্বে তার স্ত্রীকে উদ্ধার করে অভিযুক্ত বক্তার হোসেন চৌধুরীকে পাকড়াও করে কড়া শাস্তি প্রদানের দাবি জানান তাজউদ্দিন বড়ভূইয়া। এদিকে গৃহবধূ সবিতুন বেগম বড়ভূইয়ার স্বামী ও পিতার বাড়ির লোকেরা অপহরণের অভিযোগ তুললেও স্থানীয় একটি সূত্রে জানা গেছে, গত কয়েক মাস থেকে বক্তার হোসেন চৌধুরী ও সবিতুন বেগম বড়ভূইয়ার মধ্যে পরকীয়া চলছিল। অপরদিকে আসামের সরকারি ও প্রাদেশিকৃত স্কুলগুলিতে জাল বিএড ডিগ্রিধারীদের অস্তিত্ব খুঁজে বের করার উদ্দেশ্যে তদন্তে নেমে পড়েছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অর্থাৎ সিআইডি। সারা রাজ্যের বিভিন্ন সরকারি ও প্রাদেশিকৃত স্কুলে এইসব জাল শিক্ষক শিক্ষিকারা নিযুক্তি পেয়েছিলেন। কিন্তু সেই সকল ভুয়া বিএড ডিগ্রিধারীরা এতদিন ধরে আড়ালে আবডালে নিজেদের বাচ্চি চললেও শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে পারবেন কিনা তা সিআইডির অনুসন্ধানের পরিখুলসা হয়ে যাবে। অভিযোগ পাওয়ার পরে সিআইডি ইতিমধ্যে রাজ্যের সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্টের কাছে এ সংক্রান্ত পত্র প্রেরণ করে এ ধরনের বিএড শিক্ষকদের বিস্তারিত বিবরণ জানানোর আবেদন জানানো হয়েছে। সূত্রে প্রকাশ যে বহু শিক্ষক শিক্ষিকায় কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়, মগধ বিশ্ববিদ্যালয় ও তুরাস্থিত প্রতিষ্ঠানের জাল বিএড ডিগ্রির সাহায্যে আসামের সরকারি ও প্রাদেশিকৃত স্কুলগুলিতে চাকরি করে চলেছেন। এমনকি বেশ কিছু উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা পর্যন্ত ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে তাদের ডিগ্রি লাভ করে চাকরি করছেন, যা কিনা সরকারের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। সিআইডির এই হস্তক্ষেপের ফলে জেলা স্কুল ইন্সপেক্টরদের এই বলে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন এই সকল জাল ডিগ্রিধারী শিক্ষক শিক্ষিকাদের ডিগ্রিগুলি বেশ ভালো করে যাচাই করে দেখেন। এছাড়া যে সকল যোগ্য চাকরি প্রার্থীদের এক্ষেত্রে বঞ্চিত করা হয়েছে তারাও কেন্দ্রীয় মানব সম্পদ বিকাশ মন্ত্রকের দরবারে ভুয়া বিএড ডিগ্রিধারীদের সার্টিফিকেটগুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য আর্জি জানিয়েছিল। বর্তমানে এইসব তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে এবং জাল বিএড ডিগ্রিধারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশা করছে আসাম সিআইডি। অপরদিকে ভারত এবং হিন্দু অভিন্ন অবিচ্ছেদ্য বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভারতবর্ষ এবং হিন্দু অভিন্ন, সমার্থক এবং অবিচ্ছেদ্য। হিন্দুত্বের মধ্যে রয়েছে ভারতবর্ষের আত্মা। রবিবার কলকাতায় এই মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই মূল কথাটিকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গিয়ে বামপন্থী এবং তথাকথিত উদারপন্থীরা ভারতাত্মাকে কলুষিত করে চলেছেন।
বামপন্থী ও তথাকথিত উদারপন্থীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করে আসামের মুখ্যমন্ত্রী বলেছেন যে তারা মুসলিম নন, কিন্তু হিন্দুদের প্রাথমিক প্রতিপক্ষ, বলা ভালো হিন্দু ও হিন্দুত্বের শত্রু। রবিবার কলকাতায় বিবেকানন্দ সেবা সমান 2025 শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতা করার সময় তিনি এই মতাদর্শে বিশ্বাসী গোষ্ঠীগুলি বছরের পর বছর ধরে হিন্দু সম্প্রদায়কে পরিকল্পিতভাবে দুর্বল করার প্রয়াস চালিয়ে আসছেন। হিমন্ত বলেন, আমার মতে হিন্দুদের প্রতিপক্ষ আদতে মুসলমানরা নন, আসল প্রতিপক্ষ বামপন্থী এবং উদারপন্থীরাই। ঐতিহাসিক কাল থেকে বিদ্যা বুদ্ধি সংস্কৃতিতে এগিয়ে থাকলেও বর্তমান পশ্চিমবাংলায় হিন্দুদের দুর্বল ও কোণঠাসা করার দক্ষতা মজ্জাগত করে নিয়েছে এখানকার শাসক দল তৃণমূল কংগ্রেসও। এটা প্রকৃতপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি সংকট। তবে এটাও ঠিক যে এই সংকট তৈরি করেছে বাম ও উদারপন্থীরা। আজ বামেরা তাদের হাত ধরে তৈরি করা হিন্দুদের দুর্বল করার দাওয়ার স্বাদ পাচ্ছেন ক্ষমতা থেকে শত যোজন দূরে অবস্থান করার মাধ্যমে। তাদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে বলে উল্লেখ করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, মতাদর্শগত বিরোধিতা এবং হিন্দুদের দাবি রাখার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীকে কটাক্ষ করে হিমন্ত বিশ্ব শর্মা তার বক্তব্যে একথা উল্লেখ করেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী যদি ভেবে থাকেন যে মুসলিম তুষণ পুষণ বাড়িয়ে দিয়ে হিন্দুদের দাবি রাখা যাবে না বা হিন্দুরা শেষ হয়ে যাবে, তাহলে সেটা তাদের ভুল ধারণা। শুনে রাখুন, আপনারা শেষ হয়ে যাবেন, কিন্তু হিন্দুরা রীতিমতো মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকবে। হিন্দুদের নিঃশেষ হওয়া অসম্ভব। আসামে হিন্দুদের সংখ্যা কমে 58% হয়েছে, কিন্তু বাংলা এর সংখ্যা 65%। আগামী দিনে হিন্দুর সংখ্যা বাড়তে থাকবে, কারণ হিন্দুরা অমৃত পান করেছে। যে হিন্দু সমাজ সমগ্র পৃথিবীকে বসুদেব কুটুম্বকমের বার্তা দিয়েছে, তারা কিভাবে শেষ হবে? স্বামী বিবেকানন্দ শিকাগোর ধর্মসভায় সেই কথাই বলেছিলেন। হিন্দুরাই তিলে তিলে ভারতবর্ষের নির্মাণ করেছেন। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এও বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হিন্দু শক্তি অপরিহার্য। হিন্দু পরিচয় এবং জাতীয় অখণ্ডতার বিষয়ে তার অবস্থানকে পুনর্ব্যক্ত করে সিএম তিনি দৃঢ়তার সঙ্গে জানান যে দেশের ভবিষ্যৎ কার্যত হিন্দু মূল্যবোধকে সমুন্নত রাখার উপর নির্ভর করে। জাতপাত ভাষাবর্ণ নির্বিশেষে দেশের সব হিন্দু যদি ঐক্যবদ্ধ হয়ে যান, তাহলে সব মুসলমান ও খ্রিস্টান নিরাপদ থাকবে, শান্তিতে থাকবে। কারণ হিন্দুরা আগ্রাসী নন, তারা সমন্বয়, সম্প্রীতি ও সহাবস্থানের আদর্শে বরাবরই বিশ্বাসী। কিন্তু যদি হিন্দুদের দুর্বল করা হয়, বাকিরাও ক্ষতিগ্রস্ত হবে, এটা নিশ্চিত। ঐক্যবদ্ধ হিন্দু শক্তি সমস্ত সম্প্রদায়ের জন্য একটি সুরক্ষা কবচ হিসেবে অবস্থান করবে। অপরদিকে হাইলাকান্দিতে লোক আদালত 8 মার্চ। হাইলাকান্দির ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে আগামী 8 মার্চ হাইলাকান্দি জেলা ও দায়রা জজ প্রাঙ্গণে লোক আদালত অনুষ্ঠিত হবে। এই লোক আদালতে ব্যাংক, বিদ্যুৎ, বিএসএনএল সম্পর্কিত মামলা এবং আদালতে বিচারাধীন মামলা আপোষ মীমাংসার দ্বারা নিষ্পত্তি করা হবে। এই লোক আদালতের জন্য আদালতের নোটিশ পেয়েছেন বা মামলা নিষ্পত্তির জন্য যারা আগ্রহী, তাদের আগাম যোগাযোগ করতে বলা হয়েছে। মামলা নিষ্পত্তির জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া লিগ্যাল সার্ভিস অথরিটি অথবা অথরিটির আইনজীবী আজিজুর রহমান লস্করের সঙ্গেও যোগাযোগ করা যাবে। উনার মোবাইল নম্বর হচ্ছে 9854468517। অপরদিকে পাটাখাউরি জুলন সেতু বুলডোজার লাগিয়ে ভেঙে দিলেন চেরাগীর রেঞ্জ অফিসার। পাটাখাউরিতে সিংলা নদীর উপর থেকে জুলন সেতু রবিবার সকালে বুলডোজার লাগিয়ে উপড়ে ফেললেন চেরাগী ফরেস্ট রেঞ্জের আধিকারিক মনোজ সিংহার নেতৃত্বে বনরক্ষী বাহিনী। সেতুটি নাকি বন বিভাগের জমিতে নির্মিত হয়েছে। প্রথমে শনিবার রেঞ্জ আধিকারিক দলবল নিয়ে এসে জুলন সেতুর প্রথম সারির টিনের 3-4টি পাত বিছানো ছিল, তা বলপূর্বক তুলে নিয়ে যান রেঞ্জার। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পাটাখাউরি সহ আশপাশ গ্রাম। ঘটনার আকস্মিকতায় স্থানীয় জনগণ যখন বিষয়টির সুরাহার পথ খুঁজছিলেন, হস্তক্ষেপ চেয়েছিলেন বিধায়ক ও জেলা প্রশাসনের। এরই মধ্যে রবিবার পুনরায় বুলডোজার ও বিশাল বনরক্ষী বাহিনীকে সঙ্গে নিয়ে হাজির হন যথাস্থানে এবং গুড়িয়ে দেন জুলন সেতুটি। এতে স্থানীয়রা আপত্তি করলেও কোনো কাজে আসেনি। এদিকে জিপি কর্তৃপক্ষ বা গ্রামবাসীকে আগাম না জানিয়ে কিংবা কোনো নোটিশ জারি না করে কিভাবে বন বিভাগ হাজার হাজার জনগণের একমাত্র চলাচলের মাধ্যম জুলন সেতুটিকে দুদিনের মধ্যে ভেঙে দিল, এমন চর্চা চলছে গোটা এলাকায়। বন বিভাগের এমন কর্মকাণ্ডকে প্রতিহত করতে এলাকার জনগণ ঘটনাস্থলে জড়ো হয়ে রেঞ্জার সিনহাকে 15-20 বছর পুরনো সেতুটির গুরুত্ব কতটুকু পাটাখাউরির মতো বৃহৎ এলাকার তা বোঝানোর চেষ্টা করলেও রেঞ্জার নিজ সিদ্ধান্ত থেকে টলেননি। অবিচল থাকেন সিদ্ধান্তে এবং বুলডোজার লাগিয়ে নিমিষে উপড়ে ফেলে চলে যান সদ্য সংস্কার করা জুলন সেতুটি।
এতে স্তব্ধ হয়ে পড়ল বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থা। দুর্ভোগের মুখে পড়তে হলো হাজার হাজার জনগণ সহ পৌরদের নিত্য চলাচলের ব্যবস্থা। এদিকে যোগাযোগ বিচ্ছিন্ন এলাকার জনগণ বিষয়টি বিধায়ক বিজয় মালাকার সহ শ্রীভূমি জেলা আয়ুক্তের কাছে অভিযোগ জানিয়ে সুরাহার দাবি জানিয়েছেন। অপরদিকে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনায় রবিবার শহীদবন্দে তীব্র উত্তেজনা দেখাতে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে উত্তেজিত জনতা শহীদবন্দে জাতীয় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ এবং সার্কেল অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রশাসনের তরফ থেকে মৃতের পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এতে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। রবিবার দুপুর 2টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, প্রতিদিনের মতো এদিনও হাইলাকান্দির শহীদবন এলাকায় 6 নম্বর জাতীয় সড়কের পাশে বসে মুরগি বিক্রি করছিলেন আব্দুল জব্বার মুরবিয়া নামের এক যুবক। কিন্তু একটি 4 চাকার দুরন্ত মারুতি ইকো এসে তার উপর হুমড়ি খেয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুল জব্বার। আহত হন আলতাফ হোসেন চৌধুরী সহ আরো কয়েকজন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি এসকে রায় হাসপাতালে প্রেরণ করা হয়। অপরদিকে শিলচরে লায়ন্সের গণবিবাহে 13 জোড়া পাত্রপাত্রী বন্ধনে আবদ্ধ। প্রতি বছরের নিয়ে এবছরও শিলচর লায়ন্স ক্লাবের উদ্যোগে শিলচর নর্মাল স্কুলের প্রাঙ্গণে 13 জোড়া পাত্রপাত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রবিবার নর্মাল স্কুলের প্রাঙ্গণে লায়ন্স ক্লাবের সদস্যা সহ মারওয়াড়ি যুবমঞ্চ সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের উপস্থিতিতে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। অন্যদিকে নাচ গান ও খাওয়া দাওয়া সব মিলিয়ে এক আনন্দ স্ফূর্তিতে বিভিন্ন চা বাগান থেকে আসা 13 জোড়া পাত্রপাত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ করতে সাহায্য করল লায়ন্স ক্লাব অফ শিলচর। গণবিবাহ প্রকল্পের চেয়ারম্যান অংশু কুমার রায় বলেন, গণবিবাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রচুর গরিব সংখ্যক পরিবারের সদস্যরা উপকৃত হন। সেই সঙ্গে নর্মাল স্কুলের কর্তৃপক্ষকে এই গণবিবাহ অনুষ্ঠানটি করতে সুযোগ দেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। লায়ন্স ক্লাব অফ শিলচরের সভাপতি সুমিত দাস বলেন, বিগত 21 বছর থেকে ওনাদের ক্লাব অনেক গরিব পরিবারের ছেলে মেয়েদের বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন। আগামী দিনে উপত্যকার বিভিন্ন চা বাগান এলাকায় বসবাসকারী দুর্বল মানুষের সহায়তায় গণবিবাহের সংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান। এদিন বিবাহ শেষে প্রত্যেক নবদম্পতিকে উপহার সামগ্রী তুলে দেন আয়োজকরা। শিলচর লায়ন্স ক্লাব সহ জেলার বিভিন্ন দল সংগঠন ও সাধারণ জনগণ বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌমিক সেন, সঞ্জিত দেবনাথ, রূপনারায়ণ দাস, সুদর্শন চন্দ্র, তারাশঙ্কর দাস, রাজকুমার পাল, সুজন দত্ত, মৃদুল মজুমদার সহ অন্যান্যরা। অপরদিকে দিল্লির উদ্দেশ্যে রওনা কনজিউমার্স অ্যাসোসিয়েশনের বরাকের প্রতিনিধিরা অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে আগামী 4 ও 5 মার্চ যথাক্রমে দিল্লির যন্তর মন্তরে ধর্ণা ও শাহ অডিটোরিয়াম হলে জাতীয় অভিবর্তনের আয়োজন করা হয়েছে। উভয় কর্মসূচিতে যোগদান করতে রবিবার বরাক উপত্যকার 3 জেলার 15 জন সহ রাজ্যের 200 প্রতিনিধি গুয়াহাটি থেকে রওনা হয়েছে। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আসাম রাজ্য কমিটির অন্যতম আহ্বায়ক অজয় আচার্য জানান যে দেশের বর্তমান সরকার বিদ্যুৎ খণ্ডের বেসরকারীকরণের লক্ষ্যে বিদ্যুৎ সংশোধনী বিল 2022 সংসদে পাশ করাতে চাইছে। এই বিল আইনে পরিণত হলে বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রের মতো বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাও কর্পোরেটদের হাতে চলে যাবে। ফলে বিদ্যুতের বিল বাজারের চাহিদা অনুযায়ী বৃদ্ধি পাবে এবং তা সাধারণ গ্রাহকদের নাগালের বাইরে চলে যাবে। তিনি বলেন, স্বাধীনতার পর 1948 সালে যে বিদ্যুৎ আইন তৈরি হয়েছিল তাতে বিদ্যুৎকে একটি অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে গণ্য করা হয় এবং তা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিকাশের জন্য সর্বত্র পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। জনগণের ট্যাক্সের টাকা এবং বিদ্যুৎ খণ্ডের শ্রমিক কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে আজ যখন বিদ্যুৎ সর্বত্র পৌঁছে গেছে, তখন দেশের কর্পোরেটরা মুনাফা অর্জনের লক্ষ্যে তা নিজেদের কুক্ষিগত করতে চাইছে। তিনি বলেন, বিদ্যুৎ খণ্ডের বেসরকারীকরণের অপচেষ্টার প্রথম পদক্ষেপ হিসেবে প্রিপেইড স্মার্ট মিটার ব্যবস্থা চালু করা হয়। এর বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার হয় অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। শিলচর সহ রাজ্যের বিভিন্ন স্থানে প্রিপেইড স্মার্ট মিটার চালুর বিরুদ্ধে তীব্র আন্দোলন সংগঠিত হয়। আজ এই আন্দোলন সর্বভারতীয় রূপ পেয়েছে। বিদ্যুৎ খণ্ডের বেসরকারীকরণের অপচেষ্টার বিরুদ্ধে এখন গ্রাহকদের পাশাপাশি বিদ্যুৎ খণ্ডের শ্রমিক কর্মচারীরা তীব্র লড়াই চালাচ্ছেন। আগামী 5 মার্চ দিল্লির শাহ অডিটোরিয়ামে যে জাতীয় অভিবর্তনের আয়োজন করা হয়েছে, এতে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি স্বপন ঘোষ, সম্পাদক বেণুগোপাল ভাট, অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের অন্যতম উপদেষ্টা বিমল দাস সহ কর্মচারী আন্দোলনের অন্যতম নেতা AIEPF এর সর্বভারতীয় চেয়ারম্যান শৈলেন্দ্র দুবে, CPSUS এর চিফ পেট্রন কে অশোক রাও সহ বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ গ্রাহক আন্দোলনের বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এই অবিবর্তন থেকে পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে। অপরদিকে শেয়ার বাজারে কারচুপি, প্রাক্তন সেবি প্রধান মাধবীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ আদালতের। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ ব্যুরো অফ ইন্ডিয়া বা সেবির প্রাক্তন চেয়ারপারসন মাধবী পুরী বুচের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল আদালত। সেবির দায়িত্বে থাকাকালীন শেয়ার বাজারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল মাধবীর বিরুদ্ধে। সেই মামলাতেই মাধবী সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের বিশেষ আদালত। সেবির চেয়ারপারসন থাকাকালীন ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল মাধবী পুরী বুচের বিরুদ্ধে। সেই মামলায় তদন্তের দাবিতে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক সাংবাদিক। তার অভিযোগ ছিল মাধবী সেবির দায়িত্বে থাকাকালীন শেয়ার বাজারে ব্যাপক আর্থিক কারচুপি, বেনিয়ম ও দুর্নীতি হয়েছে। এই মামলার শুনানিতে মুম্বাইয়ের বিশেষ আদালত জানায়, কারচুপি যে হয়েছে তার প্রাথমিক প্রমাণ ইতিমধ্যেই আমরা পেয়েছি, ফলে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। আদালতের নজরদারিতে এই মামলার তদন্ত হবে এবং 30 দিনের মধ্যে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তবে এই সিদ্ধান্তের পাল্টা উচ্চ আদালতে যাওয়ার বার্তা দিয়েছে সেবি। উল্লেখ্য, গত বছর মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের এক রিপোর্টে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল দেশে। সেই রিপোর্টে সেবি প্রধানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে, যেখানে বলা হয় মাধবী সেবির চেয়ারপারসন হওয়ার পর তার ও তার স্বামীর আর্থিক উপদেষ্টা সংস্থা, যে সংস্থা বিভিন্ন শিল্প সংস্থাকে পরামর্শ দিয়ে আয় করে, সেখানে যুক্ত ছিলেন। বলা হয় বিভিন্ন অখ্যাত ও বিদেশি লগ্নিকারী সংস্থার মাধ্যমে আদানিদের বিভিন্ন সংস্থায় লগ্নি করিয়ে কৃত্রিমভাবে আদানিদের শেয়ারের মূল্য বৃদ্ধি করানো হয়। সেই লগ্নিতে ছিল বুচ দম্পতির অর্থ, সঙ্গে যুক্ত হয় বিরোধীদের নানা দাবি। ও বলা হয় সেবির দায়িত্ব থেকেও বেসরকারি ব্যাংক থেকে নিয়মিত বেতন তুলেছেন মাধবী। এক সময় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্বয়ং মাধবীর অপসারণের দাবি তুলেন। এই ঘটনায় মাধবীকে তলব করেছিল পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তবে সেই বৈঠক এড়িয়ে যান সেবি প্রধান। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বৈঠক মুলতবি করে দেন কমিটির চেয়ারম্যান কেসি বেণুগোপাল। সেই ঘটনার পর গত কয়েক মাস বিষয়টি ঠান্ডা করে থাকলেও এবার আদালতের নির্দেশে বিপাকে পড়লেন প্রাক্তন সেবি প্রধান। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।